দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এবং সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিভাবে বাংলাদেশের একেবারে যারা সাধারণ মানুষ আছেন তাদের জন্য কাজ করছে এবং সেখানে কি কি চ্যালেঞ্জ তারা ফেস করেন এবং সেইটা থেকে কিভাবে আমরা উত্তরণ করে আরও বেশি মানুষের জন্য একটি জনবান্ধব সরকার তৈরি করতে পারি, সেই আলোচনাটাই আজকে করবার চেষ্টা করব। আজকে আমার আলোচনার জন্য একজন অতিথিকেই আমরা ডেকেছি। তিনি হলেন এই মন্ত্রণালয় যেটা নিয়ে আমরা কথা বলছি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোহাম্মদ আবু ইউসুফ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা অর্থনীতির বিভিন্ন দিক আলোচনা করি, কিন্তু একই সাথে আমরা আজকে এই অনুষ্ঠানে আলোচনা করতে চাই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কার্যক্রমটা কীরকম আছে এবং সাম্প্রতিক সময়ে কী ধরনের উদ্যোগ আরও নেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের যারা প্রান্তিক মানুষ আছেন যাদের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করে তাদের কাছে আরও কীভাবে একটা ভালো সেবা পৌঁছে দেওয়া যায়। আমরা আলোচনাটা শুরু করবার আগে আমরা বাংলাদেশ টেলিভিশনের একটা প্রতিবেদন আছে। দর্শক, আমরা বাংলাদেশ টেলিভিশনের প্রতিবেদনটা দেখে তারপর আমরা সচিব মহোদয়ের সাথে কথা বলবো। সামাজিক উন্নয়ন, সেবা ও নীতি নির্ধারণের মাধ্যমে মানুষের চাহিদা পূরণে কাজ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এটি বিভিন্ন নীতি ও কার্যক্রমের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত ও সমস্যাগ্রস্ত মানুষের সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্যগত এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করে। এই মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি উদ্যোগে সমাজের সকল স্তরের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সামাজিক সেবা ও সুযোগ সুবিধা প্রদান করে থাকে। মন্ত্রণালয় দেশের সামাজিক উন্নয়ন সংক্রান্ত নীতি প্রণয়ন করে এবং প্রয়োজন অনুযায়ী সামাজিক সেবা প্রদানের জন্য পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করে থাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আর্থিকভাবে অসচ্ছল, অসহায় এবং সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর মৌলিক চাহিদা যেমন খাদ্য, আশ্রয় ও স্বাস্থ্যসেবা পূরণের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সহায়তা প্রদান করে মন্ত্রণালয়টি। দেশের সব মানুষের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো নির্মাণ এবং সরকারি গৃহায়নের মতো সেবা নিশ্চিত করার জন্য কাজ করে এই মন্ত্রণালয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, যাতে তারা সমাজের মূল স্রোতধারায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করে সামাজিক সেবা কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য কাজ করে। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, মানুষের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা এবং পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করে। সেই সাথে তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করতে, আপনি এই মন্ত্রণালয়ের সেই অর্থে বললে যে বাংলাদেশের প্রশাসনের প্রধান মানুষ, সেই দৃষ্টিভঙ্গি থেকে নিঃসন্দেহে আপনার নেতৃত্বে একটা বড় এই পরিবর্তন যেটা আসছে, বিভিন্ন কাজ হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভিতরে, সেইটা আপনি বলবেন। কিন্তু তার আগে যদি আপনি একটু এই মন্ত্রণালয়ের অন্তর্গত কোন কোন বিষয় রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো মানুষের জীবনের সাথে সম্পর্কিত, সেই জায়গাগুলো যদি একটু প্রথমে বলেন তাহলে আমাদের জন্য আলোচনা সুবিধা হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আসলে একটা অনেক বড় মন্ত্রণালয়। আমি এই মন্ত্রণালয়ে যোগদান করার আগে আমি অর্থ মন্ত্রণালয়ে ছিলাম। তখন আমার এত ধারণা ছিল না যে এটার ব্যাপ্তি এবং এটার যে উপস্থিতি সারা দেশব্যাপী এবং আপনার এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম রয়েছে। মেজর যে কাজগুলো আছে, আপনি জানেন যে সমাজ কল্যাণ মানে হচ্ছে সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ। তো মানুষের কল্যাণ নানাভাবে করা যায়। একটা হচ্ছে, আমরা যদি এভাবে শুরু করি যে সাধারণত যে মানুষগুলো অসহায়, যারা প্রান্তিক মানুষ, যাদের আয় কম, যারা দারিদ্র্যসীমার নিচে থাকে বা দারিদ্র্যসীমার কাছাকাছি থাকে,
তাদেরকে সহায়তা করার মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয় জনকল্যাণ এবং সমাজের কল্যাণ করার চেষ্টা করা থাকে। এবং এই সহায়তাটা করে থাকে সরকারের, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সরকারের সোশ্যাল সেফটি নেটের আওতায় অনেকগুলো প্রোগ্রাম আছে। যদি আমি ভাতার কথাই বলি তাহলে আমরা প্রায়, আপনি জানেন, আমরা প্রায় 13 ধরনের ভাতা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে ডিসবার্স হয়ে থাকে। তবে তার থেকে গুরুত্বপূর্ণ হলো যে বাংলাদেশ সরকারের, মানে আমি যদি বলি যে প্রধান 3-4টি যেই ভাতা কার্যক্রম, যেটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তর্গত, সেই ভাতাগুলো মানে প্রধান 2-3টি তো একদম হ্যাঁ, আপনাদের প্রধান দুটির মধ্যে একটা, যেমন আপনার প্রথম, আপনি সঠিক বলেছেন, প্রথম হচ্ছে যেমন আপনি যদি বলেন বয়স্ক ভাতা, হ্যাঁ, মেয়েদের হচ্ছে যারা 62 অ্যাবাভ এবং ছেলেদের ক্ষেত্রে, পুরুষ মানুষের ক্ষেত্রে 65 অ্যাবাভ। আমরা প্রায় আপনার 61 লক্ষ প্লাস বয়স্ক মানুষকে আমরা ভাতা দিয়ে থাকি। আমরা অর্থ মন্ত্রণালয় আমাদেরকে বাজেট দিয়ে থাকে। এর বাইরে আপনার ধরেন স্বামী পরিত্যক্তা, তারপরে আপনার বিধবা, তারপরে আপনার প্রতিবন্ধী আছে, তাদের রেট ভিন্ন। প্রতিবন্ধীদের রেটটা একটু বেশি, প্রতি মাসে তারা 900 টাকা করে পেয়ে থাকে, অন্যদের রেটটা একটু কম। তারপরে আপনার ধরেন আমাদের চা শ্রমিকদেরকে দেওয়া হয় হিজড়া, বেদে, এই ধরনের নানা ধরনের প্রায় 13 ধরনের মানুষকে আমরা প্রধান 3টা আমি মনে করি যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই 3টা আছে। বয়স্করা সবচেয়ে বড়, সবচেয়ে বড়, আপনি সঠিক বলেছেন। পাশাপাশি বাকি যে কার্যক্রমগুলো আছে এটা একেবারে ছোট ছোট জনগোষ্ঠী অনেকগুলো আছে, যা যা হয়তো স্বাভাবিকভাবে বড় আকারের ভাতার ভেতরে হয়তো তারা সেই অর্থে কাভার অনেক হন না, কিন্তু তাদের প্রান্তিকতা অনেক বেশি। যেমন চা শ্রমিকের আছে, জেলে সম্প্রদায়ের আছে, বেদে সম্প্রদায়ের আছে। তারপর আপনার যে ছোট ছোট প্রফেশন আছে, কাঁসাই করে, তারপর আপনার নাপিত, এই ধরনের শ্রমিক প্রফেশন, তাদেরকে আমরা দিয়ে থাকি। আর একটা যেটা আপনাদের বড় আছে সেটা হলো এর বাইরে, সেটা হলো যে বিভিন্ন ধরনের আপনার মাঝে মাঝেই অনেকগুলো ট্রেনিং কার্যক্রম এবং দক্ষতা বৃদ্ধি। হ্যাঁ, আমি ট্রেনিং এ পরে আসবো। তার আগে আমাদের একটা ফোকাস যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি জানেন যে সমাজের যে এতিমদেরকে, বিভিন্ন, আপনি জানেন যে প্রচুর বেসরকারি এতিমখানা আছে। তো এতিমখানার যারা থাকে তাদের এতিম বাচ্চাদের আমাদের যারা রেজিস্ট্রিকৃত বা আমাদের সাথে নিবন্ধিত, তাদের এতিম বাচ্চাদেরকে একটা ক্যাপিটেশন গ্র্যান্ট দেওয়া হয়। এবং এটা সরকারের যেহেতু সামর্থ্য, আপনি জানেন যে আমাদের ফিসকাল স্পেস এবং আমাদের রেভিনিউ ইনকাম সেই অনুযায়ী ট্যাক্স জিডিপি রেশিও অনেক বেশি না, সেজন্য আমরা সব এতিমকে দিতে পারি না। আমরা নিবন্ধিত এতিমখানার যত সংখ্যক এতিম থাকে তার 50%কে আমরা তাদেরকে থাকা খাওয়ার জন্য একটা ক্যাপিটেশন গ্র্যান্ট দিয়ে থাকি। এবং যারা এতিমখানাগুলো ম্যানেজ করে তারা সরকারের এই সহযোগিতার সাথে তাদের নিজেরও কিছু সহযোগিতা তারা যোগ করে এই এতিমদেরকে সহায়তা করে থাকে। এবং আর একটা যেটা আছে যে আপনাদের সরকারি বেশ কিছু, মানে আপনাদের দ্বারা পরিচালিত কতগুলো শিশু সদন আছে, যেখানে শিশু সদন, শিশুদের জন্য অনেকগুলো কাজ আছে। টু বি অনেস্ট, শিশুদের জন্য এত কাজ, এবং এখানে আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথেও কিছু ওভারল্যাপিং আছে। আমাদের যেমন আপনি রাইটলি বলেছেন, আমাদের শিশু সদন যেমন আছে, তেমনি আবার এতিম যারা আছে, এতিম শিশু, তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে। আরেকটা আছে, ধরেন আমরা বলি সোনামণি, অর্থাৎ যারা খুব ছোট বাচ্চা, অ্যাবান্ডান্ট, হয়তো পথে কুড়িয়ে পাওয়া গেছে, বাবা মা পাওয়া যায়নি, ওদের জন্য কিন্তু নিরাপদ থাকার ব্যবস্থা আছে। তারপরে আপনারা ধরেন শিশুদের ক্ষেত্রে যেমন একটা হচ্ছে, আপনি জানবেন যে আমরা বলি আমাদের শিশু আইনে বলা হয় যে আইনের সংস্পর্শে আসা শিশু এবং আইনের সাথে সংঘাতপূর্ণ শিশু। তো আইনের সাথে সংঘাতপূর্ণ শিশু বলতে ওদেরকে বোঝায় যারা ওই শিশুর ডেফিনেশনে পড়ে কিন্তু তারা হয়তো কোনো অন্যায় করেছে, কোনো ক্রাইম করেছে, তাদেরকে হয়তো আদালতের মাধ্যমে প্রবেশনে দেওয়া হয়, তাদের যে মানে এক ধরনের শুধরানোর একটা ব্যবস্থা আমাদের অনেকগুলো সদন আছে। আর আরেকটা হচ্ছে যারা আইনের সংস্পর্শে, ওরা কোনো অন্যায় করেনি, বরং তারা হয়তো ধরেন আপনার ভিকটিম, যেমন হয়তো মা একটা অন্যায় করলো বা অন্য কেউ অন্যায় করলো, এখন সে মায়ের সাথে থাকতে হচ্ছে তাকে, তো তারা হচ্ছে শিশু, মানে আইনের সংস্পর্শে আসা শিশু। তো এই দুই গ্রুপের জন্যই কিন্তু আমরা কাজ করে থাকি। আর সবচেয়ে যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, প্রতিবন্ধীদের জন্য যে থাকার ব্যবস্থা, যেমন আমাদের সবচেয়ে মিরপুরে একটা বড় ব্যবস্থা আছে। আপনি দেখলে আপনার খুবই আপনার মন খারাপ হবে। এদের বাবা মা নেই, অনেকেরই, প্রায় সবারই বাবা মা নেই, একেবারে পরিত্যাগ করেছে, অথবা এরা একেবারেই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। হ্যাঁ, ওদের থাকার ব্যবস্থাটা আমরা করেছি।
তবে এখানে আমাদের চ্যালেঞ্জ যেটা আপনি যেটা বললেন, চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যেহেতু তাদের বাবা মা কেউ নাই, তাদেরকে যেই পরিমাণ আপনার কেয়ার আমাদের দেওয়া উচিত, যে পরিমাণ কেয়ার গিভার আমাদের থাকা উচিত, সেটা আমরা এখনও সেভাবে দিতে পারছি না। রিসেন্টলি আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আমি অর্থ মন্ত্রণালয়কে যে সুযোগ ধন্যবাদ দেই যে আমরা প্রায় 260টা সার্ভিস পেয়েছি। মানে সার্ভিস মিনস আপনার কেয়ার গিভার এবং অন্যদের এক একটা আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে নিয়োগ করব, এবং যাতে করে আমরা এই মানে প্রতিবন্ধী শিশু যারা আমাদের এখানে থাকে তাদেরকে আমরা বেটার সার্ভিস দিতে পারি, এবং তাদের থাকা এবং খাওয়া দুটোই কিন্তু সরকারি ফান্ডে হয়ে থাকে। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরছি। আলোচনা করছিলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে আমাদের, সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিবের সাথে, এবং সেই আলোচনা থেকে আমরা যারা দর্শকরা আছেন অনেকেই হয়তো সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একজন উপকারভোগী বা সেই অর্থে ক্লায়েন্ট, সেই গ্রাহকরা কিভাবে আরও ভালো সার্ভিস এই মন্ত্রণালয়ে পাবেন সেই আলোচনা আমরা অনুষ্ঠানে করব। অনুষ্ঠানে একটা বিরতির পর আবার ফিরছি। আগামীর বাংলাদেশ, বিশেষ টক শো আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়। বিশেষ টক শো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। সাধারণ মানুষের অনেক প্রত্যাশা থাকে। প্রত্যাশার একটা বড় যদি আমি জায়গাকে আমার কাজের সূত্রে আমরা বিভিন্ন সময় যেটা দেখেছি, বা সেই অর্থে যদি এটাকে আমি অন্যভাবে বলেন যে প্রত্যাশা অভিযোগ আছে, আমি কতগুলো বিষয়কে বলি, আপনারা বলেন যে সেটা করে। একটা হলো যে যেই ভাতা দেওয়া হয় এটা ওনারা বলেছেন যে এইটা অনেক কম পাওয়া যায়, মানে যে পরিমাণ দেওয়া হয় তাদের জীবনের যে চাহিদা তার খুবই ছোট একটা অংশ এটা দিয়ে আসলে পূরণ করা সম্ভব। দ্বিতীয় আছে যেটা বলেছেন যে সবাই পায় না, যারা এলিজিবল আছেন তারা সবাই পাচ্ছেন না, আরো অনেক মানুষের কাছে এটা পৌঁছানো দরকার। তৃতীয় আর একটা যেটা আছে সেটা ওনারা দাবি করেন, সেটা হলো অনেক সময় ভুল মানুষকে দেওয়া হচ্ছে, এটার ব্যবস্থাপনা ত্রুটি আছে, এটা নির্বাচন পদ্ধতিতে ত্রুটি আছে, এবং অনেক সময় রাজনৈতিক বলি অথবা সামাজিকভাবে বলি যে ওইখানে যারা শক্তিশালী অংশ তারা এটাকে করায়ত্ত করেন, হয়তো অনেকে এলিজেবলও না, যা তার থেকে অনেক গুরুত্বপূর্ণ অনেক বেশি চাওয়ার লোক রয়েছে। তো একটা একটা করে ধরে যদি বলেন আর কি। আমরা যে ভাতাটা দিচ্ছি এটা ডেফিনেটলি নট অ্যাডিকুয়েট, এটা আমরাও যা অনুভব করি। যেমন আপনার এই বাজারে এই 650 টাকা কিংবা 900 টাকা এটা তো খুবই খুবই আসলে কম, কিন্তু আমরা যেটা আপনাকে যেটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আসলে আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আমাদের সরকারের যে সোর্স অফ রেভিনিউ, রাজস্ব যে সংগ্রহ, আপনারা জানেন যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এবং ওভারঅল যে কালেকশন, সেটা দিয়ে আমাদের সেই মানে পুরো রাজস্বটা আমাদের প্রায় পুরো অপারেটিং বাজেটে শেষ হয়ে যায়। তারপরে আমাদের আপনার যে আমরা যে এডিপি করি বা উন্নয়ন বাজেট করি সেটার পুরোটাই প্রায় পুরোটাই আমাদেরকে লোন বা ইতে করতে হয়। তো আমি দেখেছি যে অনেক চেষ্টা তদবির করার পরে 600 টাকার জায়গায় 650 টাকা, অর্থাৎ 50 টাকা বাড়াচ্ছে। ওইদিকে আবার আমাদের আরেকজন সাপোর্টিং স্টাফ উনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করছেন যে এতে কতশো কোটি টাকা বেশি লাগছে। তো বয়স্ক ভাতা এইভাবে, তারপরে ধরেন আপনার প্রতিবন্ধী ভাতা। মানে এই প্রসঙ্গেও বলি যে আমাদের মানে বাড়লো মাত্র 9%, তাও বেশ কয়েক বছর পরে, এবং এখন তো মূল্যস্ফীতি প্রায় 9-10% মতো ছিল আর কি। মূল্যস্ফীতি ইট আপ করে ফেলে সত্যিকার অর্থে। তো খুব বেশি যে ক্রয় ক্ষমতা বাড়বে তা হয়তো আমি দেখেছি যে মানে অ্যাডভাইজার এবং অর্থ সচিব এবং আমি দেখেছি যে হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ। কারণ কি আপনি জানবেন যে আমাদের তো অনেক কম্পিটিং প্রায়োরিটিস আছে, এবার আমাদের হেলথে বিরাট ডিমান্ড আছে এবং খুব আমাদের হেলথের কিন্তু ফাইন্যান্সিং গ্যাপ অনেক।
যা দেওয়ার কারণে আমরা দিতে পারি না। আমি তো অর্থতে ছিলাম, আমি দেখেছি ইনফ্রাস্ট্রাকচার, আপনি এডুকেশান, রিসেন্টলি এর সাথে যোগ হয়ে সোশ্যাল সেফটি নেট আছে, তার সাথে আপনার একটা বড় ইস্যু হচ্ছে এখন ক্লাইমেট চেঞ্জ, অ্যাডাপ্টেশন এবং মিটিগেশন। আপনি জানেন যে এলডিসি কান্ট্রির মধ্যে আমরাই প্রথম, যারা আমরা প্রথম বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড করি, এবং গত অর্থবছরের আগের অর্থবছরে আমরা এটা হিসাব করেছি, আমাদের একটা ক্যালকুলেশন আছে যে প্রায় 38,000 কোটি টাকা আমরা ক্লাইমেট পারপাসে অ্যালোকেট করেছি। এটা প্রতি বছর আস্তে আস্তে বাড়ছে। তার সাথে আপনার ধরেন, আপনি অর্থনীতির ছাত্র হিসাবে, অ্যাজ অ্যান এক্সপার্ট ইন ইকোনমিক্স, আপনি জানেন যে আমাদের যেই লোন, আমাদের ডোমেস্টিক অ্যান্ড ফরেন লোন, যে তার জন্য আমাদের যে ইন্টারেস্ট দিতে হয় লোনের উপরে, সেটা প্রায় 1,15,000 থেকে 20,000 কোটি টাকা প্লাস মাইনাস। তো লোন সার্ভিসিং একটা বড় কষ্ট। নির্দিষ্ট কিছু ভাতার ক্ষেত্রে আমরা এটাকে মূল্যস্ফীতির সাথে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে দিতে পারি কিনা, এই ধরনের একটা সিদ্ধান্তের কথা আমরা শুনছি। এইটার ব্যাপারে আপনি কি মনে করেন যে এটা কি সম্ভব হবে কিনা, নাকি আমার ফাইন্যান্সের, আমি দেখেন, আমি আই ওয়াজ ইন দ্য এনবিআর, আমি এনবিআরে ছিলাম, পরে আই মুভড ইনটু দি সেক্রেটারিয়েট। আমি আমার অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছি পুরোটা সময়, এবং বাজেটেই আমার উল্লেখযোগ্য সময় কেটেছে। এটা খুবই ভালো চিন্তা, কিন্তু আমার মনে হয় এটা খুব আগামী 1-2 বছরে আমি এটা পসিবল হবে বলে আমার মনে হয় না। বাট এটা কঠিন হবে, কারণ আপনি জানেন যে রিসোর্স কিন্তু সেভাবে বাড়ছে না, বাজেটের সাইজ বাড়ছে। আপনার দরকার, সরকারের কিন্তু অনেক দপ্তর হচ্ছে, নতুন নতুন অফিস হচ্ছে, পোস্ট হচ্ছে, এবং আপনি জানেন কয়েকদিন আগে আমাদের শিক্ষকদের একটা বড় চাহিদার তো একটা আন্দোলন, একটা ছোট্ট একটা সমাধান হলো, এবং সেখানে যদিও এটা খুব বড় না বাড়ার ব্যাপারটা, কিন্তু আপনি দেখবেন যে ওভারঅল কস্টিং যদি আপনি যোগ করেন, একটা বড় রিসোর্স। হ্যাঁ, তো এইভাবে নানা জায়গা থেকে আপনার আসছে ডিম্যান্ড, এবং সরকারের সাইজটাও কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে। বাট সেই তুলনায় আমাদের যেহেতু আমরা রেভিনিউটা আদায় করতে পারছি না, আমি খুব আগামী 1-2-3 বছরের মধ্যে এটা আমি পসিবল হবে বলে আমার মনে হয় না। আমি কি এইটা ধরে নিব যে আসলে কর আদায় যদি না করা যায়, বা সেই অর্থে আমি যদি বলি যে যারা সামর্থ্যবান আছেন তারা যদি ঠিকঠাক মতো কর না দেন, তাহলে আসলে দিন শেষে এই আপনার মন্ত্রণালয়ের অধীনে যতগুলো কার্যক্রম আসলে প্রান্তিক মানুষের জন্য করা যায়, এইটা একটা সীমাবদ্ধতার ভিতরে পড়ে যাচ্ছে। আসলে কর ব্যবস্থাপনাটাই কি এটা নির্দিষ্ট করে দিচ্ছে কিনা যে আসলে কতজন মানুষকে কি পরিমাণ সাহায্য? না, ডেফিনেটলি এটা অ্যাবসলিউটলি। ওরা সম্পদ কমিটির মিটিং হচ্ছিল বাজেটের, সেখানে আমিও ছিলাম। তো সেখানে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মাননীয় প্ল্যানিং অ্যাডভাইজার ওয়াহিদুদ্দিন স্যার সবাই একটা কথাই বললো অনেক আলোচনার পরে, যে অ্যাট দি এন্ড অফ দি ডে যদি আমরা রাজস্ব বাড়াতে পারলে অনেকগুলো সমস্যার সমাধান হবে। কারণ আপনার যদি কফারে যদি টাকা থাকে, ইউ ক্যান অ্যালোকেট ইট ফর দিস পারপাস অ্যান্ড অলসো ফর সোশ্যাল সেফটি নেটস। তাহলে উই আর কনস্ট্রেন্ড বাই আওয়ার লিমিটেড রিসোর্সেস। আর আরেকটা জিনিস, যেমন ধরেন প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ডিম্যান্ড আসছে। যারা দৃষ্টি প্রতিবন্ধী, তাদের একটা দাবি দাওয়া ছিল, তারা অনশন করেছিল, এবং আমরা একটা সলিউশন মোটামুটি হয়েছে। তো তাদের দাবি দেওয়া হচ্ছে যে তাদের জন্য কিছু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, যেখানে দৃষ্টি প্রতিবন্ধীদের স্কুলগুলোতে এবং অন্যান্য জায়গায় বেশ কিছু পোস্ট খালি আছে, তো সেগুলোতে আমরা রিক্রুটমেন্টে যাচ্ছি। এবং আপনি ধরেন সরকারি দপ্তরগুলোতে যে অনেক ধরনের পোস্ট খালি আছে, প্রায় অনেক পোস্ট খালি, এগুলোতে যখন আমরা রিক্রুটমেন্ট পুরোটা করব, তখন কিন্তু আপনার অপারেটিং এক্সপেন্স আরও বাড়বে। তার সাথে যেমন ধরুন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কিন্তু একটা জায়গায় আমরা কিন্তু ডিমান্ড মিট আপ করতে পারছি না, সেটা হচ্ছে বয়স্ক যারা আছে তাদের থাকার ব্যবস্থা। যাদের হয়তো মনে করেন সন্তান নাই, সন্তান হয়তো বিদেশে আছে, ওয়াইফ নেই, কেউ নেই, সো তারা সিঙ্গেল। বৃদ্ধাশ্রম আমরা এখনও শুরু করতে পারিনি আমাদের সরকার। আমরা 8টা বিভাগে 8টা বৃদ্ধাশ্রম করেছি, ওল্ড হোম বলি আমরা। তো সেটাও কিন্তু আমাদের বিল্ডিং হয়ে গেছে, কিন্তু আপনার যে জনবল, হ্যাঁ, এদেরকে টেক কেয়ার করার জন্য, সেটা আমরা এখনও ফাইনাল করতে পারিনি। আমাদের এখনও আপনার ধরেন ফাইনাল অ্যাপ্রুভালের পরে তারপরে রিক্রুটমেন্ট হবে। এখানে কিন্তু অনেক ডিমান্ড রয়ে গেছে, আনমেড ডিমান্ড, হিউজ আনমেড ডিমান্ড। না, এটার সাথে যেটা যুক্ত হবে সেটা হলো খুবই অজনপ্রিয় হবে আসলে দিন শেষে। সেটা হলো যে যখন একই সময়ে যখন আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে কমিশন তৈরি করছি, এবং সেখানে একটা বড় দাবি আছে যে এত বড় মূল্যস্ফীতির সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতা বাড়ানোর, আর তখন সাধারণ মানুষ যারা ভোটার হিসেবে থাকবেন তাদেরও মনে একটা প্রত্যাশা জাগবে যে তাহলে তাদের জন্য যে সরকারি ভাতাটা আছে সেইটাও একই রকম ভাবে কেন অ্যাডজাস্টমেন্টের ভিতরে যাবে। এবং আমি মনে করি এই যে প্রত্যাশাটা, এটা খুবই স্বাভাবিক, এটা খুবই রেশনাল। কারণ আপনি যেমন ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি, আমরা
পার্সেন্টেজে কত পার্সেন্ট, তাই না? খুবই অল্প, হয়তো 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ। সো তারা যখন দেখবে যে আমাদের একটা উল্লম্পন হয়েছে, তখন স্বাভাবিকভাবে এটার একটা ইম্প্যাক্ট বাজারে পড়বে। আর বাজারে তো আপনার শ্রমজীবী মানুষের জন্য প্রাইস যেমন বাড়বে, ধনী লোকদের জন্য বাড়বে, আবার গরিব মানুষের আমলাতন্ত্রে জন্য বাড়বে। সরকারি চাকরিতে যারা আছে তাদের জন্য বাড়বে। সো সবাইকে কিন্তু আপনার অ্যাডভার্সলি এফেক্ট করবে। সেই কারণে তাদের চাওয়াটা খুব অযৌক্তিক না। এবং দিন শেষে কিন্তু আপনার এট দি এন্ড অফ দি ডে আমরা সবসময় জানি যে হোয়াট ইজ ইন ইট ফর মি, আসলে আমি কি পেলাম, তাই না? সেটা তো বিবেচনায় আসবে। তো সেই দৃষ্টি থেকেই আমি যদি বলি, তাহলে একটা বড় বিষয় হলো যে আপনি মানে নিজে অর্থ মন্ত্রণালয়ে যেহেতু ছিলেন এবং রাজস্ব বোর্ডে ছিলেন, এনবিআরও ছিলাম, হ্যাঁ। আসলে মানে আমাদের রাজস্ব বাড়ানোটা একটা, আমি বলবো যে একটা প্রথম শর্ত হওয়া উচিত। দিস ইজ অ্যান ইম্পারেটিভ ফর মানুষ যে এই ধরনের সুযোগ সুবিধা চাচ্ছেন বা সরকারের কাছ থেকে তার যে প্রত্যাশা আছে, সেটার জন্য আসলে সম্পদ সংগ্রহ করা, দেশের ভেতর থেকে সম্পদ সংগ্রহ করা, করের মাধ্যমে সামর্থ্যবানদের কাছ থেকে ন্যায্যতার ভিত্তিতে সম্পদ সংগ্রহ করাটা একটা সবচাইতে বড় বিষয় হবে। আমি একটা ছোট বিরতিতে যাই, আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করব। দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকে আমাদের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছেন তার মাননীয় সচিবের সাথে, জানতে চাচ্ছিলাম তার কাছ থেকে যে কোন কোন ধরনের সুবিধা জনগণের জন্য সেই মন্ত্রণালয় থেকে আসছে এবং সেটাকে আরও কিভাবে আমরা জনবান্ধব করতে পারি। বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরবো। জানতে চাইবো যে সামনের দিনে সরকারের কি পরিকল্পনা আছে যেন যে যতটুকু সম্পদই আছে সেই সম্পদটাকে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। আমাদের সাথে থাকবেন, বিরতি নিচ্ছি, ফিরবো আবার। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। মাননীয় সচিব, আমরা যেই আলোচনা করলাম বিরতির আগে, তার বড় যদি একটা আমার কনক্লুশন থাকে সেটা হলো যে সম্পদ একটা বড় সীমাবদ্ধতা তৈরি করছে সরকারের জন্য। এই বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে কার্যক্রম আছে, যেটা সাধারণ মানুষের কাছে আরও বেশি পৌঁছানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা বড় আসলে শক্তি তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ফলে সম্পদ যখন কম থাকে তখন আসলে এটার আরও সঠিক ব্যবহারের প্রয়োজনীয়তাটা আরও বেশি করে আসে। এবং দীর্ঘদিন ধরে একটা বড় অভিযোগ ছিল হলো যে বিভিন্ন ধরনের ভাতা কার্যক্রম থেকে শুরু করে আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে বিভিন্ন কার্যক্রম আছে, এটার যারা আমরা উপকারভোগী বলি, সেই উপকারভোগী বা গ্রাহকরা ঠিকমতো আসলে নির্বাচিত হয়েছেন কিনা। এবং এইটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় যদিও আমরা যেটা আলোচনা করেছি যে বড় বড় মানে 3টি সহ প্রায় 13টি কর্মসূচির কথা আপনারা বলেছেন, যে এটার আমাদের সোশ্যাল সেফটি অল টুগেদার সারা বাংলাদেশে 95 আছে, হ্যাঁ, কিন্তু আমরা হয়তো 13টা আছেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুলো। তো এই 13টা যদি আমি উপকারভোগী বলি বা বড়গুলোর কথাই বলি, যেটা আমাদের বয়স্ক ভাতা আছে, আমাদের এখানে বিধবা ভাতা আছে, প্রান্তিক জনগোষ্ঠী ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে এবং অন্যান্য বিষয় আছে।
এবং এইটার নির্বাচন প্রক্রিয়ার ভেতরে একটা আমি বলছি যে পার্থক্য রয়েছে, এক একটা ক্রাইটেরিয়া এক এক রকম থাকে। যেমন বৃদ্ধ ভাতার ক্ষেত্রে একবার যদি কেউ সিলেক্টেড হন তাহলে এটা থেকে বের হওয়ার খুব সুযোগ থাকে না, এবং সেই অর্থে এখানে সাধারণত আমি যতটুকু জানি অধিকাংশ জায়গাতেই একটা নীতি মানে পালন করা হয় যে সবচাইতে বয়স্ক যারা আছেন তাদেরকে দেওয়া হয়, এবং আস্তে আস্তে বয়স বাড়তে থাকলে এটা আসে। কিন্তু সার্বিকভাবে এটা নির্বাচনের প্রক্রিয়াটাকে যদি আপনি এখন চিন্তা করেন যে আমরা একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে গেলাম, আগে আমরা একটা দুর্নীতির বড় অভিযোগ পেয়েছি, সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আপনারা মানে কি ধরনের চিন্তা করছেন? যখন আমি মনে করি যে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা তো পেশাদারি জায়গার ভিতরে থাকা উচিত। রাজনৈতিক অনেক অভিলাষ থাকতে পারে, ভালো মন্দের ভিতরে অনেক রাজনৈতিক দলই চাইবেন যে তার অনুসারীরা যেন এটা পান, তার যে ভোট ব্যাংক আছে তারা পান, কিন্তু সরকারি কর্মচারীরা তো প্রফেশনাল হিসাবে কাজ করবেন। তো কি ধরনের প্রক্রিয়া আসলে এই নির্বাচনের ক্ষেত্রে একটা বড় উন্নতিতে থাকতে পারে বলে আপনার মনে হয়? আমরা গত 28 তারিখে আমাদের যে 8টা বিভাগের 8টা উপজেলায় আমরা কিন্তু আমাদের এই যে যারা বয়স্ক ভাতা পাচ্ছে তাদের ভেরিফিকেশন কার্যক্রম শুরু করেছি। এটা আমরা পাইলট বলছি না, আমরা বলছি ফার্স্ট স্টেজ। এটা আপনারা মানে মানে মন্ত্রণালয় থেকে শুরু করেছি, এবং আমরা যে মেথোডোলজি অ্যাপ্লাই করেছি কিভাবে আমরা এটাকে ধরেন ইনক্লুশন এরার এবং এক্সক্লুশন এরারকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, সেজন্য আমরা যে মেথোডোলজি করেছি আমাদের মাননীয় উপদেষ্টা নেতৃত্বে শারমিন মুর্শিদ উনিও মেথোডোলজি দেখেছেন। তারপরে মেথোডোলজিটা যাতে রোভাস্ট হয় সেজন্য আমরা আবার ইন্ডিপেন্ডেন্ট 3জন এক্সপার্ট আমাদের মেথোডোলজি আবার প্রেজেন্ট করেছি কি মেথোডোলজিতে আমরা যাচ্ছি। তো এর মধ্যে একটা হচ্ছে যে আপনার সবার কিন্তু এটা হবে ওই যে বায়োমেট্রিক নেওয়া হবে পুনরায়, এবং এই 8টা উপজেলাকে কিভাবে সিলেক্ট করা হয়েছে সেটাও কিন্তু আপনার অন দ্য বেসিস অফ আপনার হয়তো হার্ড টু রিচ এরিয়া, তারপরে লোকাল এরিয়া, কোস্টাল এরিয়া, মানে যে জায়গাটা প্রয়োজনটা বেশি, মানে রিপ্রেজেন্টেটিভ। তো এই 8টা উপজেলা কিন্তু আমাদের এখন কাজ চলমান আছে। 28 তারিখে এটা উদ্বোধন হয়েছে এবং পুরোদমে এটা চলছে। কতদিন দরকার হবে? এটা আমাদের হয়তো আমরা আশা করছি 1 মাস লাগবে এই 8টা উপজেলায়, রিপোর্টিং হতে হয়তো আরও 1 মাস লাগবে। তো এটার ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে আমাদের অবস্থানটা কেমন, আমাদের এরারের পরিমাণ কেমন, টার্গেটিং এরারটা আমরা বুঝবো, এবং উই উইল হ্যাভ দ্য ফার্স্ট ইমপ্রেশন যে হোয়াট দ্য হার্ডেলস লাই, এই ধরনের একটা সারা বাংলাদেশে কিন্তু তখন আমরা এটা রেপ্লিকেট করবো অন দ্য বেসিস অফ এক্সপিরিয়েন্স গ্যাদার্ড এই 8টা উপজেলার মাধ্যমে। এভাবে কিন্তু আমাদের কিন্তু সারা বাংলাদেশে আমরা এটা কিন্তু ভেরিফিকেশান করব, এবং সেক্ষেত্রে যাতে এই ধরনের ডুপ্লিকেশান কেউ মানে ডাবল ডিপিং এই ধরনের হতে না পারে সেই জন্য যারা ভাতাভোগী তাদের কিন্তু আপনার বায়োমেট্রিক আমরা নিচ্ছি। মানে এখন একটা বড় আলোচনা হচ্ছে যে অনেক জায়গা আছে একই পরিবার থেকে অথবা একই ব্যক্তি বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না। যেহেতু সম্পদ সীমিত সেহেতু ওই ডুপ্লিকেশন দূর করার জন্য আপনারা মানে এখন একটা আলোচনা চলছে যে সিঙ্গেল রেজিস্ট্রি একটা ডাটাবেস আমরা এটা অলরেডি করেছি। আমরা ডাইনামিক সিঙ্গেল রেজিস্ট্রি কাজ শুরু করেছি, সেটাতে আপনার ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমরা এই প্রজেক্টে 904 কোটি টাকা, এর মধ্যে গভর্নমেন্টের মাত্র 4 কোটি টাকা আর বাকি 900 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে। ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রির কাজটা শুরু হয়েছে, আমরা এখনও শুরু করতে পারিনি, সব প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে। তো এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে আমরা যে এই যে টার্গেটিং এরার এবং এই যে হয়তো দেখা গেল যে একজন হু ইজ নট ইলিজেবল সে অন্যভাবে হয়তো পলিটিক্যাল ইয়েতে রেফারেন্সে বা অন্য কোনোভাবে ঢুকেছে, তো আমরা যখন এটা করবো এটা কিন্তু আস্তে কিন্তু বাদ পড়ে যাবে, কারণ সেখানে আমরা পিএমটি একটা স্কোরের ব্যবস্থাও রেখেছি। সিস্টেম উইল চেক প্রক্সি মিনস টেস্ট, এবং এই পিএমটি স্কোরটা হবে 50+ ইন্ডিকেটর। ফর এক্সাম্পল তার 50টা সূচক দিয়ে 50টা প্লাস সম্ভবত 48 or সামথিং। সেটা হচ্ছে যেমন ধরেন আপনাকে বলা হবে যে আপনার বাড়িতে পাকা ঘর আছে কিনা, ল্যাট্রিন কাঁচানা পাকা, তারপরে আপনার ফ্যামিলিতে ইনকামিং মেম্বার মানে ইনকাম করে এমন মেম্বার কয়জন আছে, আপনার কোনো গাড়ি আছে কিনা, টেলিভিশন আছে কিনা, মানে এগুলো দিয়ে আপনার লাইফস্টাইল কতগুলো সূচক দিয়ে আপনি জীবন যাত্রা মানে ইন্ডিকেটর দিয়ে বুঝতে পারবেন, যেটা হয়তো নির্দেশ করবে যে কে বেশি কে এলিজিবল এবং কে এলিজিবল না। এটা প্রক্সি মিনস টেস্টে এটা চলে আসবে আর কি। তো এটা ওয়ার্ল্ড ব্যাংক খুব অ্যাপ্রিসিয়েট করছে। আর আমরা যে এখন যে স্টাডিটা করছি পাইলটিং মানে ফার্স্ট স্টেজে 8টা উপজেলায়, এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এটা দেখতে চেয়েছে এবং আমরা তাদেরকে অফিসিয়ালি অনুমতি দিয়েছি। বিকজ এর পরে ডাইনামিক সিঙ্গেল রেজিস্ট্রিটা ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে হবে, স্পিরিট প্রজেক্ট। সো তারা চাচ্ছে যে আমরা এটা কিভাবে করছি। আমাদের স্ট্রেংথটা হচ্ছে আমাদের মেথোডোলজি এবং থার্ড পার্টি ভেরিফিকেশন।
এবং এইটা যদি আপনারা করেন, এটা কি আপনাদের মানে কোন কার্যক্রমের, মানে কোনো নির্দিষ্ট কোনো ভাতা না, কার্যক্রম? এটা হচ্ছে এটা আমরা যেহেতু সবচেয়ে বেশি সংখ্যক হচ্ছে বয়স্ক ভাতা, 61 লাখ প্লাস, তো আমরা এটা করছি বয়স্ক ভাতাকে নিয়ে। কিন্তু এটা যদি সাকসেসফুলি করা যায় তাহলে এটা তো অন্যগুলো ক্ষেত্রেও ধরেন ব্যবহার অত করা বেশি না, বয়স্ক ভাতাটা আমাদের সবচেয়ে বড় আর কি, বড় মানে এনগেজমেন্ট এবং ফান্ডিং। সো ওইটা যখন আমরা এই 8টা উপজেলার ভিত্তিতে আমরা যেটা পাবো, তার ভিত্তিতে আমরা পুরো ন্যাশনালে যখন আমরা এটা রেপ্লিকেট করব, তখন আমাদের যেটা নিয়ে আসছে যে ডাবল ডিপিং অথবা গোস্ট বেনিফিশিয়ারি, এগুলো কিন্তু আমরা আশা করি যে হ্যাঁ আসলে নাই, যাচ্ছে একটা নাম ঢুকাই দেওয়া, এটা কিন্তু আমরা অনেকটাই ইলিমিনেট বা মিনিমাইজ করতে সক্ষম হব। আর একটা জিনিস, আমরা যেহেতু সময় কম, আমি বলি নেই, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে আমরা কি চিন্তা করছি। যেমন আমাদের যে ধরেন বয়স্ক ভাতা বা অন্যান্য সাপোর্ট দেয়, এর মধ্যে একটা সমস্যা হচ্ছে যে আমরা হয়তো পিসমিল ভিত্তিতে দিচ্ছি। হ্যাঁ, যেমন আমাদের ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি যেটা 2015, তাতে বলা হচ্ছে যে আপনার লাইফ সাইকেল মানে জীবনযাত্রার প্রতি হ্যাঁ, স্তরেই প্রতি স্তরে যাতে আমরা সাপোর্টটা সাপোর্টটা দিই। তো আমরা কিন্তু সেটা আস্তে আস্তে ওই দিকে যাচ্ছি, অর্থাৎ আর্লি স্টেজ থেকে, আর্লি চাইল্ডহুড থেকে শুরু করে আপনার ওই যে একদম ওল্ড এজ পর্যন্ত 80, 90, 100 পর্যন্ত যাতে আমরা সকল স্তরে যাতে তারা সাপোর্টটা দিতে পারে। তবে এখানে আমাদের সিস্টেমের একটু লিমিটেশন আছে, যেটা আপনি হয়তো রেফার করেছেন, যে পৃথিবীর উন্নত দেশগুলোতে কিন্তু আপনার ধরেন যেই লোকটা 65 সে হয়তো 1000 টাকা পেল, কিন্তু যে 80 তার আর একটু রোগ শোক, তার একটু চাওয়াটা আর একটু বেশি হবে। সো তার জন্য অ্যামাউন্টটা আর একটু কিন্তু আপনার স্ল্যাব অনুযায়ী হওয়া উচিত। কিন্তু আমরা এখনো সেই স্ল্যাব ভিত্তিক করতে পারিনি। আমরা এখনো 65 হলে সবার জন্য 65 যা, 90ও তা, 100 ইয়ার্সও তা, এটা আসলে একটাই রেট। সো এটা ডাজন্ট সিম প্লজিবল। আসলে তার আর্থিক অবস্থার প্রেক্ষিতে তো আর এটাকে বাড়ানো কমানো যায় না। আপনারা যেটা এখন স্কোর করছেন, যে যার অবস্থা বেশি খারাপ তাকে একটু বেশি দেওয়া, এই রকম তো আর এখানে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে এইজকে একটা ওয়েট দেওয়া। যেমন ধরেন একটা মানুষ 65 অধিকাংশ ক্ষেত্রে হয়তো সুস্থ থাকে, কিন্তু একটা 95 মানুষ, তার কিন্তু মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল কস্টিং, তার একেবারেই কাজ করার সুযোগ নাই বা অল্টারনেটিভ নাই। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমরা শুধু তাদেরকে ভাতা দিয়ে কিন্তু ডিপেন্ডেন্ট করতে চাচ্ছি না। ভাতা দেওয়ার পাশাপাশি আমরা আরেকটা প্রোগ্রাম হাতে নিয়েছি, সেটাকে আমরা বলি ক্যাশ প্লাস ট্রান্সফার। আমাদের একটা প্রজেক্ট আছে ক্যাশ প্লাস ট্রান্সফারে, আমরা তাদেরকে কিছু সিড ক্যাপিটাল দিয়ে আমাদের যারা এই ধরনের ভাতা পায় বা প্রতিবন্ধী, তাদেরকে একটা অল্টারনেটিভ মানে লাইভলিহুড যাতে তারা এক্সপ্লোর করতে পারে, কিছু একটা তারা নিজেরা ইনকাম করতে পারে, সেই চেষ্টাও আমরা করছি। এবং এটা তো পরিমাণ এখনো খুবই কম। হ্যাঁ, এটা খুবই কম, বাট এটা একটা সাকসেসফুলি আমরা একটা প্রজেক্ট শেষ করেছি রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংকের। তো এটা হচ্ছে যে তাদেরকে অল্টারনেটিভ একটা ইনকাম সোর্স জেনারেট করতে সহায়তা করা। সামনে নির্বাচন আসছে, আমি জানি যে নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন এবং এইটাকে মানে বাস্তবায়নের একটা চাপ তখন হয়তো সামনের দিনে যিনি সরকার করবেন, অর্থ মন্ত্রণালয়েও থাকবেন, কারণ তাকে সম্পদ সংগ্রহ করতে হবে। একই রকমভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মতো যে মন্ত্রণালয়গুলো এটাকে পরিচালনা করবেন সেইটাতেও থাকবে। সত্যিকার অর্থে তাদের ওই প্রতিশ্রুতির প্রেক্ষিতে যদি আমরা মানে স্বচ্ছতা জবাবদিহিতাটাকে আনতে পারি, এই ধরনের মানে প্রেক্ষিতে আর কি, যে সঠিক লোক পেলো কিনা এবং সেটা মানুষ জানতে পারলো কিনা, এই জায়গাটাকে মানে আরো কিভাবে শক্তিশালী করা যায়, যেটাতে আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমরা এটা করছি অলরেডি। সেটা হচ্ছে যে আপনার ডিজিটালাইজেশন। আর আপনি জানেন যে আমাদের যে ন্যাশনাল আইডির ভিত্তিতে সিম কার্ডগুলোকে আমরা যাচাই করছি, এটা অলরেডি শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয় আমাদেরকে তাগিদ দিয়েছে, ক্যাবিনেটেও আমাদের সিদ্ধান্ত আছে, আমরা কিন্তু সেটা অলরেডি হয়ে গেছে, মানে সিম ভেরিফিকেশান এগেনস্ট ন্যাশনাল আইডি কার্ড। তো সেটা গোস্ট রিসিভ বেনিফিশিয়ারি বা ডাবল ডিপিং, এগুলো আমাদের এই আগামী 2-3 বছরের ভিতরে অনেকটাই কমে আসবে। কিন্তু সমস্যা যেটা হবে সেটা হচ্ছে, আমরা তো এখনও মেজর পলিটিক্যাল পার্টিগুলোর ম্যানিফেস্টোটা দেখিনি। তাদের ম্যানিফেস্টোতে আমার মনে হয় যে সব পলিটিক্যাল পার্টি চাইবে যে সোশ্যাল সেফটি নেটে আর একটু জোর দিতে। হ্যাঁ, কারণ আমাদের দেশে তো আসলে সত্যিকার অর্থে বেকার বলেন বা ডিসগাইজড এমপ্লয়মেন্ট বলেন অথবা আন্ডার এমপ্লয়মেন্ট বলেন, প্রচুর লোকজন আছে। এবং নানা ধরনের চ্যালেঞ্জের কারণে আপনি জানেন যে আমেরিকান ট্যারিফ ইস্যু, তারপরে এই যে এখন একটা ধরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং এফডিআই যেভাবে আশা করছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এটা থাকবে। আমি মনে করি যে যেই গভর্নমেন্টই আসুক না কেন, তারা সোশ্যাল সেফটি নেটকে প্রায়োরিটি দিবে। এবং আমাদের অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে খুবই অবগত আছেন। আমরা অর্থ মন্ত্রণালয় থেকেও যথেষ্ট সহায়তা পাচ্ছি, যে কোনো বিষয়ে অটোমেশন বলেন, তারপরে আপনার আমাদের যে
এই যে আমরা যে এখন যে পাইলটিং স্টাডি করতেছি, আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট, সো দ্যাট আমরা আমাদের যে লিকেজ, ফান্ডিংয়ের যে লিকেজ, সেটা এটাকে আমরা কমিয়ে মিনিমাইজ নিয়ে করে আসা। আনতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে আজকের আলোচনা শেষ করছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিভাবে আরও বেশি জনবান্ধব হতে পারে, এবং সেই আলোচনায় আমাদের সাথে যুক্ত ছিলেন মাননীয় সচিব মোহাম্মদ আবু ইউসুফ। আমরা দু তিনটি যে বিষয় সম্পর্কে অবগত হলাম, সেটা হলো যে একটা, নিঃসন্দেহে আমাদের যে সম্পদ আছে, সরকারের যে সম্পদ আছে, কর আদায় বাড়ানোর মাধ্যমে শুধুমাত্র আরও বেশি সংখ্যক মানুষকে আরও বেশি সাহায্য দেওয়াটা সম্ভব। কিন্তু একই সাথে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে সঠিক ব্যক্তি যেন পায়, সেই বিষয়টার নিশ্চয়তা মানে প্রদান করা। এবং সেই ক্ষেত্রে বড় একটা জায়গা হলো যে আমাদের যেই তালিকাভুক্তির প্রক্রিয়া আছে, এটার যে ডিজিটালাইজেশন আছে, এবং এই প্রক্রিয়াকে ভেরিফিকেশন করার কাজ শুরু করেছেন, এবং আরও ভালো নির্বাচন পদ্ধতি ব্যবহার করার চেষ্টা সমাজ কল্যাণ মন্ত্রণালয় করছে। আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে এই পুরো প্রক্রিয়াটা যেন স্বচ্ছতা জবাবদিহিতার ভিতরে হয়, এবং একই সাথে জনগণেরও জানতে হবে যে এই প্রক্রিয়ায় তারা নির্বাচিত হতে গেলে বা অন্তর্ভুক্ত হতে গেলে কিভাবে তারা আরও বেশি সরকারের সাথে, স্থানীয় সরকারের সাথে যুক্ত হতে পারে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জায়গা আসবে, সেটা হলো যে যেন আমরা এমন কোনো মানুষকে না দেই যে আসলে অস্তিত্বই নাই। সেটাকে যদি আমি ট্যাকেল করতে চাই, তাহলে যারা উপকারভোগী আছেন তারা নিজেদের নামে নেওয়া সিম কার্ডের মাধ্যমেই কিন্তু ভাতা পাবেন। কারণ অনেক ক্ষেত্রে যেটা এই ধরনের একটা নীতির কথা বলা হচ্ছে, কারণ সরকার চেষ্টা করছেন যেন এই জায়গাটাতে একটা সুশাসন আনা যায়, এবং সেক্ষেত্রে জনগণের সহায়তাও দরকার হবে। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অর্থনীতি এবং উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করি। আজকে অনেকগুলো এই ধরনের উদ্যোগের কথা আপনাদের সামনে এই জন্য এনেছি যেন আপনারাও এটা সম্পর্কে আরও ভালো করে জানতে পারেন, এবং এই বিষয়টার নিশ্চয়তার প্রদানের ক্ষেত্রে আপনারা যে জবাবদিহিতা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে গড়ে তুলবেন, সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করছি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আবার আপনাদের কাছে ফেরত আসব, সময় জানতে চাবো যে আমরা কেমন আছি, কেমন আছে আমাদের অর্থনীতি।